এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বাংলা কার্তিক মাস শেষের পথে, ইংরেজিতে নভেম্বর দ্বিতীয় সপ্তাহ। কুয়াশাচ্ছন্ন ভোরের শিশির ভেজা দুর্বা ঘাস আর ছোট বড় গাছপালার পাতায় জমা কুয়াশার আস্তরণ। শীত ঋতুর আবির্ভাব শরতের শেষ সময় থেকেই শুরু। চিত্তাকর্ষক শরতের অবসান ঘটিয়ে এখন পরিপূর্ণ শীতের দিকে এগিয়ে চলছে সময়। রাতটা পুরো তখন শীতের দখলে। কুয়াশাচ্ছন্ন সকাল আর ল্যাব কাঁথা মুড়ি দিয়ে শীতের আরামদায়ক ঘুম। আলসেমি কাটিয়ে সাত সকালে উঠে কুয়াশা গায়ে মাখানো মানুষগুলো মূলত প্রকৃতিপ্রেমী। অথচ অন্যত্র মানুষ সকালে উঠে এই সৌন্দর্যকে দুহাতে ঠেলে দিয়ে নিজ কাজে মত্ত থাকে। একাধিক মানুষ থাকে উষ্ণতার খুঁজে ল্যাব কাঁথার নিচে, অধিকারের নিশ্চয়তায় পুরি ইয়ানের আলিশান রুমে। দোতলায় এই বাড়িটা অধিক বড়। বাড়ির এরিয়াটাও যেমন বড় তেমন অন্যরকম আধুনিক। বাড়ির প্রধান গেট থেকেও বাড়ির দূরত্ব অনেক বেশি। মোট 2টো গেট এই বাড়িটার। পুরো বাড়ি এবং বাড়ির ভেতরে অবস্থানরত সবকিছুকে ঘিরে দেওয়াল তুলে দেওয়া, তেমন হার্ড সিকিউরিটির ব্যবস্থা করা। শীতের আমেজে উষ্ণতা খোঁজা যেন অন্যতম বিষয়। প্রিয় পুরুষের উষ্ণ আলিঙ্গন যেন সব থেকে বেশি সুখময়। কেউ বা স্বেচ্ছায়, কেউ বা নিজের অজান্তে পেয়ে যায়। এ যেমন পরি। বড় রুমটার মাঝে অবস্থিত তুলতুলে নরম ব্যাডে সফেদ রঙা ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে পুরুষালী উষ্ণ বুকে মুখ গুজে 2 হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন পরি। 2 হাতের বাহু বন্ধনে আবদ্ধ তারই অপ্রকাশিত ব্যক্তিগত পুরুষের কাছে। অথচ সে এই বিষয়ে মোটেও অবগত নয়। থাকবে কি করে? গভীর নিদ্রায় আচ্ছন্ন হওয়ার পর তার এই বাড়িতে পা পড়েছে। পরীক্ষা শেষে কাল বাড়ি ফিরে জানিয়েছে সে গ্রামে যেতে চায়। তখন কেউ কিছু না বললেও পরের হেলদুলো ছিল না। সে জানিয়ে যেতে চাইলেই কেউ তাকে আটকাবে না। সবার সাথে আড্ডা আর ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে বাড়ির সকলের সাথে কথা শেষে রাতের ডিনার কাল তাড়াতাড়ি সেরে ঘুমিয়ে পড়েছিল। এখন তো তার ঘুমানোর সময়, এক্সামের প্যারা শেষ। আহা, ইয়ান আসবে বাড়ির সবাই জানলেও জানতো না তার অর্ধাঙ্গিনী। ইয়ানের কাছে সারপ্রাইজের ভ্যালু না থাকলেও তার আগমনটা সবসময় সারপ্রাইজের মতোই হয়। সকলে জেনেও চুপ ছিল। আরামের তাগিদে পরি সারা রাত উষ্ণ পুরুষালী বক্ষে পড়ে থাকলেও তা ঘুণাক্ষরেও টের পেল না সে। জেগে থাকলে কি করত? সেদিনের জেদ ধরে ইয়ানের সাথে ইয়ানের মতোই রোবটিক আচরণ করেছে সে। মনে আলাদা একটা শান্তি পেয়েছে। আবার রাউসাদ খান যখন ইয়ানের ইউএসএ যাওয়ার কথা আলোচনা করেন, পুরীর বুকের ভিতর ধক করে ওঠে। খারাপ লাগতো অনেক বেশি। অদৃশ্য মায়া যে আটকে পড়েছে অনেক আগেই, তার থেকে নিস্তার নেই। অদৃশ্য অদ্ভুত সুন্দর মায়া থেকে কেই বা নিস্তার পেতে চায়? আবদ্ধ হয়ে থাকতে চায় সারা জীবন, যতদিন শ্বাস প্রশ্বাস চলে। পুরীর ক্ষেত্রে সব বিপরীত। লোকটাকে এত দায়িত্বশীল হতে কে বলেছে? বাকি সব দায়িত্বের কারণে পুরীর নরম মনটাই তো মরে যাবে। খারাপ লাগা কারোর সামনে প্রকাশ করতে চায় না বলেই শুকনো ধূপ গিলে নেয় সাথে খারাপ লাগাগুলো। ইয়ানের ধরা বাঁধা নিয়মের জীবনে সকাল সকাল উঠা বছর বছরের পুরনো অভ্যাস। সেই যখন থেকে লাইফের এক্স্যাক্ট মানে ধরতে পেরেছে, সেই সব দিন থেকেই তার সকালে ওঠার যাত্রা শুরু। এরপর ক্যাডেটের স্টুডেন্ট ছিল। ক্যাডেটের নিয়ম ছিল সব থেকে আলাদা টাইম মেনটেন থেকে সব কিছু সেখানে হতো। সুঠাম দেহি সুপুরুষটা সজাগ সজাগ তার মস্তিষ্ক। হঠাৎ চোখ মেলে তাকালো, মেয়েলির শরীরটা কিভাবে গুটিসুটি মেরে শুয়ে আছে, যেন বুকের সাথে আরো খানিকটা মিশে যেতে চাচ্ছে। ইয়ান ব্ল্যাঙ্কেট সরিয়ে পরীর আদলে চাইল। মুখে তৈলাক্ত জমেছে। ইয়ানের অন্য হাত তখন পরীর কোমর জড়িয়ে রেখেছে। নজর ঘুরিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 5টা। আবারও পরীর দিকে তাকালো। অনেক আগেই সে সজাগ, তবে চোখ বন্ধ অবস্থায় সারা রাত যেভাবে মেয়েটাকে সাথে নিয়েছিল ঠিক সেভাবেই আরোটা সময় থাকলো। হাত বাড়িয়ে গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে পরীকে বালিশে শুয়ে দিয়ে উঠে বসলো ইয়ান। কিন্তু উঠে বসতেই হাত জোড়ায় টান অনুভব করলো। স্বাভাবিকভাবে চেয়ে দেখলেও পরী হাত জড়িয়ে ধরেছে। ইয়ান সেটা অপলক চেয়ে দেখলো। পুরুষালী উষ্ঠদয় নাড়িয়ে বলে উঠল, I will not need to take advantage of sleep. তবে তোমার ব্যাপারটা আলাদা। সজাগে রাখতে না পারলেও ঘুমন্ত অবস্থায় আবদ্ধ রাখার জন্য। তোমার ঘুমন্ত মস্তিষ্ক সবসময় সজাগ, তাজকিয়া তুবা। ইয়ান পরীর দিকে ঝুঁকে পড়ল কিছুটা। বব হেয়ারগুলো বেরিয়ে এসেছে আটিসাটি বেরুনি থেকে।
ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে থাকায় সেগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে। পরের ভ্রু কুঞ্চন হয়ে আছে, সেই জন্য হয়তো। ইয়া নিজের শক্তপোক্ত হাত দিয়ে তা সরিয়ে দিল। সন্তর্পণে হাত ছাড়িয়ে নিয়ে উঠে গেল। ঘরের কোণে রাখা লাগেজ দুটোর দিকে একবার চোখ বুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ছোট বৌমা, ও ছোট বৌমা, ওঠো ওঠো, বেলা গড়িয়ে গেল, খাইবা না কিছু? ওঠো তাড়াতাড়ি, তোমার লাইগা সবাই বসে আছে, ওঠো দেখিনি। জুলেখা খালার একের পর এক ডাকে বিরক্ত হয়ে মুখের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে ফেলল পরি। ঘুম ঘুম চোখে কণ্ঠে বিরক্তি ঢেলে বলল, কাল এক্সামকে দেখিয়ে বাঁচি না। তুমি কেন আইসো আবার এক্সাম হইয়া? ঘুমাইতে দাও দেখি। ছোট বৌমা বৌমা না করে ঢাকায় নিজের ছোট বাপের কাছে যাইয়া কান খাও। জুলেখা খালা হয়তো কিছু মনে করলেন না, বরং শুকিয়ে যাওয়া ঠোঁট টিপে হাসলেন। বেশ মজা পেয়েছেন যেন তিনি। পুরীর যে অবস্থায় তার সাথে মজা করুক, বিরক্তি প্রকাশ করুক, তিনি যেন কিচ্ছুই মনে করেন না। তাই তো বেশিরভাগ গ্রামীণ অঞ্চলের ভাষা ব্যবহার করে থাকেন। তবে তার হাসির কারণ আজ এটা না। ঢাকায় যাওয়া লাগবো না ছোট বৌমা, আমার ছোট বাপ যেন আইছে, এমন ভাব করতেছো যেন জানো না। পরীর কথাটা ঠিক বুঝেনি, তাই ব্ল্যাঙ্কেট মুড়ি দেওয়ার পর আবারও মুখ বের করে হাই ছাড়তে ছাড়তে বলল, কি বলছো শুনি নাই, আবার বলো। আচ্ছা কিছু না, এখন ওঠো আপা, তোমাকে ডাকে। আমারে কইছে এখন যে তোমাকে উঠে রায় খাসি। নীরার কথা শুনে পরে উঠে বসলো, আরো কয়েকবার হাই ছাড়লো। জুলেখা খালার দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে আসি যাও। কি ঠান্ডা পানি, হাত মুখ যেন বরফ হয়ে যায়। ছোট বৌমা, 10টা বেজে সরেছে, দেখনের আগে অহনে শীতের ভেলা নাই। ঘুমের ঘর থেকে না বেরোতে চাইলে এমনিই হয়। গোসল করে শাড়ি পরিয়ে আসনে নিছে। 10টা বেজে গেছে। জুলেখা খালা পরীর খুর ভাঙতে কথাটা বললেন। তার কাজ সফল। পরি বড় বড় চোখে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় পরখ করে নিল। আবারও 10টা পর্যন্ত ঘুমিয়ে আছে সে। তড়িঘড়ি করে ব্যাট থেকে নেমে দাঁড়ালো। বড় বড় কদমে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতেই পেছন থেকে জুলেখা খালা বললেন, আসতে যাও আপা, তোমারে গোসল করে শাড়ি পরে নিচে নামতে বলছে। শুদ্ধ ভাষায় কথাগুলো কানে যেতেই পরি থেমে গেল। পেছন ফিরে জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল, হঠাৎ শাড়ি? বউ মানুষ, একটু শাড়ি পরবা না, ভালো লাগবে। পরি তেমন মজার করলো না। শীতের মাঝেও সকাল 9টার পর গোসল করার অভ্যাস হয়েছে পরীর পরীক্ষার জন্য। তাই ওয়াশরুমে না গিয়ে আগে আলমিরার কাছে গেল। শাড়ি পরাই যায় ভেবে পার্পল কালারের উপর গোল্ডেন কালারের কাজ করা ক্র্যাপ সিল্ক শাড়ি পরা শেষে পার্পল কালারের একটা পাথরের প্যান্ডেন্ট সহ চেইন পরে নিল পরি। কানে ছোট্ট ইয়ারিং, নাকে সব সময়ের মতো হীরার ছোট্ট নাকফুল, আর হাতে দুটো চুড়ি পরে নিল। হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিয়েছে মোটামুটি। তারপর ছেড়ে দিয়ে একটা পাঞ্চ ক্লিপ মেরে নিল। নিজেকে শেষবারের মতো দেখে নিয়ে শাড়ির আঁচল ঠিক করতে করতে এগিয়ে গেল দরজার দিকে। তবে কি ভেবে যেন থেমে গেল। পেছন ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ড্রেসিং টেবিলের দিকে। এগিয়ে গিয়ে রিচ ওয়াচটা হাতে তুলে নিল। ভ্রু কুচকে গেল ওর। এতক্ষণ ওর সামনে ছিল, তবে খেয়াল করেও যেন করেনি। নিঃসন্দেহে কেউ বলে দেবে এটা ছেলেদের ঘড়ি, কিন্তু এখানে কেন? না, পরীর ঘরে কেউ আসার মতো আছে। চুট কামড়ে কিছু ভাবলেও পড়ি। চট করে আবছা মনে পড়ল জুলেখা খালার কথাটা। তরির হাতের ঘড়িটা টেবিলের উপর রেখে পরি ঘরের দিকে এদিক ওদিক তাকালো। আর সোফার সামনে সেন্টার টেবিলের উপর ল্যাপটপটা নজরে আসতেই শুকনো ঢুক গিলে বিড়বিড়ালো, উনি এসছে, কিন্তু কখন আমি কেন জানতাম না? আমাকে কেউ কিছু বলেনি, আর না এলে এসব এলো কোথা থেকে? পরে দেরি না করে রুম থেকে বেরিয়ে এলো। দোতলার দুপাশের রুমগুলোর মাঝে প্রশস্ত করিডোর দিয়ে এক প্রকার ছুটে সিঁড়ির কাছে দাঁড়ালো। তারপর গুটিসুটি পায়ে নামতে লাগলো। পায়ের সেই সোনার নুপুর জোড়ায় শব্দ তুলছে ওর হাঁটার তালে। রেখে আসতে চেয়েছিল পরি, তবে পরে ভাবলো এটা খারাপ দেখায়, তাই নিয়ে এসেছে। কারোর উপহার এভাবে প্রত্যাখ্যান করা উচিত না। পরি নিচে নেমে এসে উকি দিল না হল রুমে। নিজেকে স্বাভাবিক করে না জানার ভান করে ডাইনিংয়ে চলে গেল। যেতে যেতে নীরার উদ্দেশ্যে হাঁক ছাড়লো, মেজমা কই তুমি? খেয়ে নিয়েছো? আমার ক্ষুধা লাগছে। পরি শাড়ির আঁচল কাঁধে উঠিয়ে অতঃপর কোমরে গুজে নিল। ডাইনিং টেবিলের কাছে যেয়ে চেয়ার টেনে বসে পড়ল। খালা, ও খালা, আমার ডেকে কই গেলা? আহো দেহি। জুলেখা খালা রান্নার ঘর থেকে হাসি মুখে বেরিয়ে এলেন।
পরি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো একবার, তারপর নড়ে চড়ে বসলো। কানে ভেসে এলো চেনা পুরুষের সে কণ্ঠস্বর। বুকের ভেতর ধক করে উঠল ওর। বাকি সবাই হলরুমে, খালা সবাই খেয়েছে? জুলেখা খালা মাথা নাড়িয়ে পরীর খাবার এনে দিলেন। পরি চুপচাপ খেতে শুরু করলো। খাওয়ার মাঝে আর চোখে জুলেখা খালার দিকে তাকিয়ে নিজেকে প্রস্তুত করলো। খালা সে এলো কখন? কার কথা কও ছোট বৌমা? এমন ভাব করলা যেন কার কথা কই বুঝো না। জুলেখা খালা এবার প্রশস্ত হাসি হাসলেন, যেন এবার বুঝেছেন। পরীর পাশে চেয়ারে বসলেন। কাল রাতেই তো আইলো, তুমি জানো না? পরি কিছুক্ষণ চুপ থাকলো, কিছু একটা ভেবে পানি খেয়ে নিল একটু। যে আসবে তোমরা জানতে সবাই? হ্যাঁ, আমারে একবার কইছিল আপা। পরি এবার চূড়া চোখে চাইলো। তার মানে জানতো সবাই, হুট করে আসেনি। আবার কাল রাতে যে রুমে ছিল সে নিজেও বুঝলো না। এত গভীর ঘুমে ছিল সে। অবাকের উপর অবাক হচ্ছে পরি। তার কি আজ অবাক হওয়ার দিন? সকালে উঠে ধাক্কা খেলো ইয়ান এসেছে বাড়িতে। এখন শুনছে সে নাকি ইয়ানের সাথে ইউএসএ যাবে। একের পর এক ঘটনা মনে পড়ল ওর। এই জন্য পরীক্ষার মাঝে 3 দিনের ব্রেক থাকাকালীন সময়ে নীরা তাকে নিয়ে শপিংয়ে গিয়েছিল। তারপর লাগেজ গুছিয়ে দিয়েছে নীরা নিজ হাতে। পরি প্রশ্ন করেও ঠিকঠাক উত্তর না পাওয়ায় ধরে নিয়েছিল হয়তো পরীক্ষার পর ঢাকা পাঠিয়ে দেওয়ার প্ল্যানে এমনটা করছে নীরা। সেসব নিয়ে তখন আর অত ভাবেনি। ঠিক করে রেখেছিল পরীক্ষার পর গ্রামে যাবে, অথচ কাল সবাই তাকে বিদায় দিতে আসবে। পরীর চোখ ছলছল করে উঠল। মা বাবাকে ছাড়া অত দূরে সে কিভাবে থাকবে? ভাবতেই কান্না পেল ওর। থম মেরে বসে রইল। সম্ভব না, ও যাবে না। চোখের পলক ফিরে চোখের পানি আটকানোর চেষ্টা করে ফোন খুঁজতে লাগলো। ক্লোজেট থেকে ফোন হাতে নিয়ে বাবার নাম্বারে ডায়াল করলো। ফোন রিসিভ হতেই ফুপিয়ে কেঁদে উঠে পড়ি। রিয়াদ প্রথমেই মেয়ের কান্না দেখে চমকে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। পরে মুহূর্তেই বিচলিত কণ্ঠে বললেন, আম্মু কান্না করছো কেন? কি হয়েছে? আম্মু বলো, কি হয়েছে? কান্না কেন করছো? কেউ কিছু বলেছে? বলো বাবাকে। তোমরা জানতে আমাকে ওনার সাথে ইউএসএ পাঠানো হবে। আমি যাব না আব্বু, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। অত দূরে আমি যাব না। পরীর কথা শুনে বিচলিত ভাব কাটলো রিয়াদের। কান্নার কারণ বুঝতে পেরে শান্ত হলেন, আদুরে কণ্ঠে ডাকলেন, আম্মু কাঁদে না, আমার কথা শোনো। আমি যাব না আব্বু, আমি থাকতে পারবো না অত দূরে যেয়ে। প্লিজ আমাকে পাঠিও না। কতদিন গ্রামে যাই না। পরী গ্রামে না গেলেও রিতা সপ্তাহ 2 পেরোতে না পেরোতে চলে আসতেন পরীকে দেখতে। কখনো নিতু, আনাম, রিজা বা রিয়াদ, তিতাস সবাই এসেছে পরীর সাথে দেখা করতে। আচ্ছা আমি কথা বলি আগে। কান্না থামাও, বোকা মেয়ে, এভাবে কাঁদতে হয়? কান্না থামাও বাবাই। পরী চোখ মুছে ফুপাতেই লাগলো। রিয়াদ নরম কণ্ঠে একের পর এক কথা বলতে লাগলো। নিজের কেবিনে বসেছিলেন, হাত বাড়িয়ে ড্রয়ার থেকে বাটন ফোন বের করলেন। পরীর সাথে কথা বলতে বলতেই ফোন লাগালেন কারোর নাম্বারে। কথার মাঝে পরী কোথায় আছে শুনে নিলেন কৌশলে। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই রিয়াদ পরীকে আদরে কণ্ঠে 1 মিনিট অপেক্ষা করতে বলে কল মিউট করে বাটন ফোন কানের কাছে ধরলেন। ওপাশের ব্যক্তিকে কিছু না বলতে দিয়ে একটু বেশি গম্ভীর আওয়াজে বললেন, কোথায় তুমি? ওপাশ থেকে মন মতো জবাব আসেনি। আর রিয়াদের সোজা কথার উত্তর দেয় না একজন ব্যক্তি, একমাত্র মেয়ের সূত্রে পাওয়া ঘাটতারা অপছন্দের জামাই। তোমার বাড়িতে আমার মেয়েকে অবশ্যই চোখের পানি ফেলাতে পারায়নি। আমার মেয়ে ঘরে বসে কান্না করছে আর তোমার খবর নেই। ইয়ান, আমার মেয়ে আমার কাছে নেই, ওর চোখের পানি আমি সহ্য করতে পারি না। তোমাকে কি করতে হবে অবশ্যই বলে দিতে হবে না। আমার মেয়ের কান্না থামানোর দায়িত্ব তোমার জন্য, কারোর না। বাড়ির প্রথম গেট পার করে এসে গাছগাছালিতে পরিপূর্ণ বাগানে হাঁটছিল বাড়ির কেয়ারটেকারের সাথে ইয়ান। আর কথা বলছে বিভিন্ন বিষয়ে। পথিমধ্যে একমাত্র প্রিয় শ্বশুরের ফোন পেয়ে রিসিভ করতেই রিয়াদের হুটহাট করা প্রশ্নের সম্মুখীন হলো। পরি কান্না করছে, ও দাঁড়িয়ে গেল। ইয়ানের আর কিছু বলতে হলো না। রিয়াদ আবারও যাওয়ার নির্দেশ দিয়ে বিচ্ছিন্ন করে দিল কল। ইয়ান কিছু একটা ভেবে কেয়ারটেকারকে বলে চলে এলো বাড়ির দিকে। মিনিট 5 পর বাড়িতে চলে এলো। বড় বড় কদমের সিঁড়ি ভেঙে উপরে নিজের রুমের সামনে চলে এলো। রুমে আসতেই হাঁটুর উপর থুতনি রেখে ফোন কানে নিয়ে বেডে বসে থাকা পরীর দিকে নজর পড়ল। নিঃশব্দে পদচারণ করে পরীর সামনে যেয়ে দাঁড়ালো। ঘরের দরজা ভিড়ে দিয়ে আসতে ভুল করেনি। পরী নজর প্রথম ইয়ানের পায়ে যায়। চট করে উপরে তাকিয়ে ইয়ানকে দেখে সঙ্গে সঙ্গে চোখ মুছে নেয়। ফোন কানে নিয়ে চট জলদি বেড থেকে নেমে ব্যালকনির দিকে পা বাড়াতেই ইয়ান হাতের বাহু ধরে আটকে দেয়। পরী থেমে গিয়ে ভেজা পাপড়ি চাপটিয়ে
ইয়ানের ধরে রাখা হাতের দিকে তাকায়। অতঃপর ইয়ানের মুখপানে। আব্বু, পরে কথা বলি, রাখছি। সংযোগ বিচ্ছিন্ন করে পরি ইয়ানের পুরুষালী হাত থেকে মুক্তি পেতে অন্য হাত দিয়ে ইয়ানের হাত ছুটিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা কি সম্ভব? ইয়ান না চাইলে পরি পারবে না, কখনোই না। হাত ধরলেন কেন? যে 2 পা পরি এগিয়ে গিয়েছিল, হাত ধরে টেনে সেই 2 পা পিছিয়ে আনলো ইয়ান। নিজের কাছাকাছি দাঁড় করিয়ে পরির চোখের দিকে তাকিয়ে বলল, ওয়াই আর ইউ ক্রাইং? আপনি কি দেখেছেন আমাকে কান্না করতে? ইয়ানের কথায় চট করে প্রশ্ন করলো পরি। ইয়ানের চোখে চোখ রাখতে পারল না, তবে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো। কান্না করছিলে না? চোখের পাপড়ি ভেজা কেন তাহলে? চোখের পানি কি শুধু কাঁদলেই ভেজে? মুখে পানি নিলে ভেজে না? ও তাহলে তুমি ফ্রেশ হয়েছো তাই চোখের পাপড়ি ভেজা? পুরুষের কথার উত্তর না দিয়ে আগের মতো অন্যদিকে তাকিয়ে হাত সরানোর চেষ্টা করে বলল, উফ, হাত ছাড়ুন তো, ব্যথা লাগে না? পরির কথাটা সম্পূর্ণ মিথ্যা। ইয়ান এমনভাবে শক্ত করে ধরেনি যাতে করে ওর ব্যথা লাগবে। তারপরও ইয়ান ছেড়ে দিল, অথচ পরি আবারও আটকে পড়ে গেল। হাত ছেড়ে পরির পিঠে হাত রেখে আটকে দিল। হতভম্ব হয়ে পড়ে ইয়ানের মুখের দিকে চাইল। মানুষ কোমরে ধরে বুকে আটকে রাখে, আর এই লোক কাঁধের সাইড দিয়ে পিঠে হাত রেখে আটকাচ্ছে। বইয়ে কি অ্যালার্জি এনার? পরি মুহূর্তেই নাক মুখ কুঁচকে নিল। তবে যাই করুক, সরাসরি ইয়ানের চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। পরি আরও এক ধাপ এগিয়ে গিয়েছে ইয়ানের কাছে। সকালের সে পার্পল কালারের শাড়িটা পরেনি ওর। খোপা করা চুলগুলো একটু ঢিলে হয়ে পিঠে যেয়ে নেমেছে, সেখানে একটা বড় ক্লিপ দিয়ে আটকে দিয়েছে ও। তোমার বাবাকে কি নিয়ে নালিশ করেছিলে পরি? পরির গলা দিয়ে কথা বেরোলো না ইয়ানের ঝুঁকে পড়ার কারণে। শুকনো ঢুক গিলে চোখ এদিক ওদিক ঘোরাতে লাগলো। কে এক জ্বালার মধ্যে পড়লো। এই লোক কোথা থেকে উদয় হলো? হোয়াট? আই আস্ক ইউ সামথিং পরি। কিছু না। ইয়ান পরির কাঁধ সহ পিঠের উপর থেকে সরিয়ে এনে 2 আঙ্গুল দিয়ে পরির মুখে নিজের দিকে ঘুরিয়ে নিল। আই রিপিট, কি বলেছো তোমার বাবাকে? এক কথা বারবার জিজ্ঞাসা করা কিন্তু আমার পছন্দ না পরি। আমি আপনার সাথে যেতে চাই না, সেটাই বলেছি, বুঝেছেন? যাব না আমি। 2 পা পিছিয়ে এসে কথাটা বলে পরি। এবার দরজার দিকে পা বাড়ালো রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে, অথচ ইয়ান এবারও ওর হাত টেনে ধরলো। হাতের কবজি ইয়ানের পুরুষালী শক্ত হাতে আবদ্ধ। শুধু সেটুকুতেই থেমে নেই, হাত ধরার সঙ্গে সঙ্গে কোনো এক অব্যক্ত সম্বোধন কানে এলো। মিসেস আশফিক ইয়ান। হতভম্ব পরি ওভাবে থমকে দাঁড়িয়ে পড়লো। কথাটা একটু বেশি কানে লাগলো ওর। ইয়ানের ধরে রাখা হাত আর সম্বোধনে পরে অন্যরকম অনুভূতিতে ডুবি ডুবি ভাব হয়ে গেল। কিছু সময় ওভাবে পেরিয়ে গেল। ইয়ান এগিয়ে এসে আবার ওর সামনে দাঁড়িয়েছে, সে খেয়াল পরির নেই। এখনো যেন সম্বোধনটা কানে বেজে চলছে। কাল আমার সাথে আপনি যাচ্ছেন, অর্থাৎ যাচ্ছেন, জেদ করবেন না। আপনাকে আমার সাথেই যেতে হবে। যদি মনে করেন হানিমুন তাহলে হানিমুন। ফ্যালফ্যাল করে চেয়ে আছে পরি ইয়ানের মুখের দিকে। এক এক সময় এক এক রিয়েক্টে ও নিজেই রিয়েক্ট দিতে ভুলে গেল। ইয়ান পরির গালে হাত রেখেই যথাসম্ভব নরম কণ্ঠে কথা বলার চেষ্টা করে বলল, অতঃপর মাথার পেছনে হাত রেখে কপালে পুরুষালী ঠোঁট ছুঁয়ে দিল। ব্যাস, এটাই বাকি ছিল। ফ্যালফ্যাল করে চেয়ে থাকা পরি যেন অজ্ঞান পুকুরে পড়তে গিয়ে ঝুলে রইল। অনুভূতি শূন্য হয়ে থম মেরে ইয়ানের মুখের দিকে তাকিয়ে আছে। ইয়ান পরির অবস্থা পর্যবেক্ষণের জন্য 2 পা পিছিয়ে গেল। ট্রাউজারের পকেটে 2 হাত গুজে সময় গড়ালো। পরির হতভম্ব ভাব তখনও পুরোপুরি কাটেনি, অথচ ইয়ান এগিয়ে এসে আবারও ওর ছোট্ট মেলি হাত নিজের শক্ত হাতের মাঝে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। পরি শুধু স্তব্ধ হয়ে ওর সাথে হাঁটতে লাগলো। সময়ের সাথে সাথে পরির ফোবিয়া আবির্ভাব হলো। অতিরিক্ত উচ্চতায় ফোবিয়া। তার আগে কখনো মাটি থেকে এত বেশি উচ্চতায় আসেনি, সেই জন্য সমস্যাটা চোখেও পড়েনি। অথচ আজ মেয়েটার উচ্চতার ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এমনটা হতে পারে কখনো প্লেনে না ওঠার কারণ। ইয়ানের ধারণা এর আগে এমন সিচুয়েশনের সম্মুখীন হয়নি পরি, তাই ভয় পেয়েছে। বিজনেস ওয়ার্কে যাওয়ার দরুন প্রাইভেট জেটে যাচ্ছে ইয়ান। আপাতত ইয়ানের প্রশস্ত বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে পরি। হুঁশি জ্ঞান নেই বললেই চলে, থাকবে কি করে? ইয়ান ওর অবস্থা দেখে ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল তখন। তার ফলস্বরূপ কয়েক পল সময়ের মাঝে পরি ঘুমিয়ে পড়ে। ঢিলা ঢালা একটা গ্রে কালারের প্লাজো আর অফ হোয়াইট কালারের টপস পরনে। নিজের অর্ধেক ভার ইয়ানের উপর ছেড়ে
বুকের কাছে শার্ট খামচে ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে পরি। ইয়ান এক হাতে ওকে বুকে জড়িয়ে রেখেছে, অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আলতো করে। শেষমেশ আসতে হলো পরীকে ইয়ানের সঙ্গে। বাড়ির সবাই বুঝিয়েছে ওকে, না এসে কই যাবে। ইয়ান নিজেও চোখ বন্ধ করে রইল। ঘন্টা দুয়েক পর পরীর ঘুম ভাঙল। আস্তে ধীরে মস্তিষ্ক সজাগ হলো। ও কয়েকবার পিটপিট করে তাকালো, আবারও চোখ বুজে ফেলল। সময় নিয়ে এবার তাকাতেই নিজের অবস্থান বুঝতে পারল না। কারোর দুই হাতের মাঝে আটকে পড়ে আছে। পরে উষ্ণ বুকে মুখ ঘষল। একটু পর মাথা তুলে তাকালো দেখার জন্য ওর অবস্থান। তবে সম্মুখে ইয়ানের মুখ দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল। দু হাতে পরীকে জড়িয়ে রেখে ম্যাকবুক পড়ছে ইয়ান। পরি জেগেছে বুঝতে পেরে ওর মুখের দিকে তাকালো। পরীর দৃষ্টিতে অবাকতা টইটুম্বুর থাকলেও ইয়ান খুব স্বাভাবিক। দু হাত সরিয়ে নিয়ে পরীকে উঠে যাওয়ার সুযোগ দিল। পরি উঠে বসে মুখের উপর থেকে চুল সরিয়ে একটু পেছাতেই পড়ে যেতে নিল। ইয়ান খপ করে ওর হাত ধরে বাঁচিয়ে নিল। সিঙ্গেল বেড দেখে বসো। পরি পা নামিয়ে বসলো ইতস্তত ভাবে। ইয়ানকে আবারও লক্ষ্য করলো। ইয়ান তখনও পরির দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করে বলল, বেটার ফিল করছো এখন? পরির এতক্ষণে ভালোভাবে সবটা মনে পড়লো। এখনও ওরা পৌঁছায়নি। ইয়ানের কথার জবাব না দিয়ে নিজে প্রশ্ন করলো বোকা বোকা কণ্ঠে, এখনো পৌঁছাননি? না, মাত্র তো কয়েক ঘন্টা হয়েছে। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। পরি থম মেরে বসে রইল। এমন মনে হচ্ছে দাঁড়ালেই বুঝি ভূমিকম্পের মতো প্লেন এদিক ওদিক খেলে পড়বে। তখন কি হবে? এমন কিছু হবে না, রিল্যাক্স। ফ্রেশ হয়ে এসো, ভালো লাগবে। পরি আবারও অবাক হলো লোকটা বুঝলো কি করে মনের ভাবনা। পরি ইয়ানের কথা মতো সব ঠিকঠাক, তবে ইয়ানের পাশে জানালার দিকে তাকাতেই পরির আত্মারাম খাঁচা থেকে যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। ছুটে গিয়ে ইয়ানের পাশে বসে পড়ল। একটু করুণ শোনালো পরির কণ্ঠ। ইয়ান ওর মাথায় হাত রেখে আশ্বস্ত করলো, জানালা বন্ধ করে দিল। এবার যাও, ফ্রেশ হয়ে খেয়ে আবার ঘুমিয়ে পড়ো, সময় কেটে যাবে। নিজেকে ধাতস্থ করে উঠে ফ্রেশ হয়ে এলো। প্যাকেটে খাবার রাখা পাশের সিঙ্গেল বেডের উপর পরে গিয়ে বসলো ওখানে। ইয়ানের হাতে তখনও ম্যাকবুক। পরে আবারও ইতস্তত ভাব নিয়ে ইয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি খেয়েছেন? না, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার সাথে খেয়ে নিতে পারেন, আপনার শাকসবজি তো এখানেই আছে। ঠোঁট টিপে হেসে বলল পরি। ইয়ান খাবারগুলোর দিকে একবার চোখ বুলিয়ে কিছু বলল না। পরির কোনো উত্তর না পেয়ে বিরক্ত হলো। পরির কথা মতো ইয়ানের শাক সবজি খাবারের প্যাকেট হাতে তুলে নিয়ে ইয়ানের কোলের উপর রেখে দিল। খেয়ে নিন, একসাথে আছি, একটা দায়িত্ব আছে আমার। আমি অত খারাপ না, একজন মানুষের বিন্দু মাত্র খোঁজ রাখি না। শুধু অমানসিক দায়িত্ব পালন করলে হয় না, বুঝেছেন? পরি যেন খোঁচা দিয়ে কথাটা বলল। আবারও নিজের খাবার নিয়ে বসে পড়ল খেতে। ইয়ান খেলো না, প্যাকেট রেখে দিল পাশে। পরি সেটা যখন দেখলো ওর খুব গায়ে লাগলো যেন বিষয়টা। ও দেওয়ার পরও এভাবে রেখে দিল। অপমান করলো নাকি তাতে? করাচ্ছি অপমান। পরি নিজের খাবার নিয়ে ইয়ানের সামনে বসলো। ইয়ান মুখ তুলে তাকিয়ে প্রশ্ন করলো, হোয়াট? পরি মশলাযুক্ত চিকেন ইয়ানের সামনে ধরলো, দাঁত বের করে হাসি দিল। খেয়ে নেন। তোমাকে না বলেছি খেয়ে নিতে? আমি এসব খাবার খাই না, সময় হলে নিজের খাবার খেয়ে নিব। পরি নির্বিকার যেন কথাগুলো শুনেনি। এমন ভাব নিয়ে আগের মতো ইয়ানের মুখের সামনে খাবার ধরে রাখলো। পরি গলা খাকারি দিয়ে ঠুস করে ইয়ানের ঠোঁটে চিকেন লাগিয়ে দিল। পরি কি করছো, প্রবলেম কি? পরির হাত ধরে সরিয়ে দিয়ে বলল ইয়ান। পরি ইয়ানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, খেতে সমস্যা কি আপনার? আপনি তো দেখছি ব্রিটিশদের মতো আচরণ করছেন। বাঙালি নামের মাঝেই তো মশলা মশলা ফিলিংস আসে, সেখানে মশলাযুক্ত খাবার খাবে না, এটা কেমন কথা? তুমি খাও। সাথে আপনিও খাবেন। বলে আবারও ইয়ানের ঠোঁটের উপর চিকেন পিস চেপে ধরলো। ইয়ানের কপালে গাঢ় ভাঁজ। পরির হাত আবারও ধরতেই পরি স্বগতোক্তি করে বলল, আমাকে কিন্তু চেনেন না। হয় আপনি এটা খাবেন, নয়তো আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো সব খাবার একদম। আমাকে থ্রেট দিচ্ছ মেয়ে? যদি থ্রেট মনে করেন তাহলে তাই। আমার দেয়া খাবার রেখে দিয়ে আমাকে অপমান করেন। ইয়ানের কপালের ভাঁজ মিলিয়ে গেল এবার, কারণ বুঝতে পেরে সোজা হয়ে বসলো। ম্যাকবুকটা পাশে রেখে পরে ডান হাতটা দূরে রেখে ওর দিকে ঝুঁকে পড়লো। এভাবে ঝুঁকে পড়ায় পরে পিটপিট করে চাইলো ইয়ানের দিকে। ইয়ানের নিঃশ্বাস মুখের উপর পড়তেই হৃৎপিণ্ড ছুটতে লাগলো পাগলা ঘোড়ার গতিতে। তলপেটে কেমন সুরসুরে অনুভব হলো।
ও চোখ বুজে নিয়ে জোরে শ্বাস ফেলল। এতটুকুতেই কাবু হয়ে যাচ্ছে বুঝতে পেরেও কিছু বলতে পারল না। ইয়ান গম্ভীর আওয়াজ ছেড়ে অন্যরকম কণ্ঠে বলল, সাহস কোথায় গেল মিসেস? পরি চোখ আরো খিচে নিল। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়ে গেল ও। শুকনো ঢুক গিলতে লাগলো। ইয়ান পরির তুলতুলে গালে দুটো আঙ্গুল চেপে ধরে রাখলো। পরি আরো একটু মাথা ঝুঁকিয়ে ফেললো পেছন দিকে। তাতেও কোনো লাভ হলো না। ইয়ানের গরম নিঃশ্বাস সরাসরি গলায় যেয়ে লাগলো। এবার শ্বাসরুদ্ধকর এমন পরিস্থিতির মাঝেই পরির চট করে মাথা এলো হেরে যাচ্ছে সে। ইয়ানকে শাস্তা করতে সে নিজে হেরে বসে আছে। ভাবনাটা মাথায় আসতে সবকিছুকে উপেক্ষা করে চোখ মেলে তাকিয়ে ধীরে হয়ে যাওয়া ইয়ানের হাত থেকে এক ঝটকায় হাত ছাড়িয়ে আবারও ইয়ানের ঠোঁটের উপর চিকেন চেপে ধরল। ইয়ান ওর হাত সরিয়ে সোজা হয়ে বসলো। ঠোঁটে অলরেডি মশলা মাখামাখি হয়েছে কিছুটা। ইয়ান টিস্যু দিয়ে ঠোঁট মুছে গম্ভীর মুখে তাকালো পরির দিকে। পরি সেই দৃষ্টিতে দৃষ্টি মেলানোর মতো ভুল করলো না। ইয়ানের দিকে হাত বাড়িয়ে রেখে এক নাগারে বলতে শুরু করলো, হয় খাবেন নয়তো ফেলে দিব, খাবেন নয়তো ফেলে দিব, খাবেন নয়তো ফেলে দিব, খাবেন নয়তো ফেলে দিব। পরি যেন পড়া মুখস্থ করছে। থামার নাম গন্ধ নেই। চোখ বুজে একের পর এক বলতেই থাকলো। একটা সময় বুঝলো ওর হাতের খাবার কেউ খাচ্ছে। পরি তাকাতেই খুশিতে চকচক করে উঠলো চোখ। ইয়ানকে বিরক্ত করে ছেড়েছে, তবে লোকটার মুখে বিরক্তির ছাপ একবারও দেখেনি। আর না বিরক্ত নিয়ে কোনো কথা বলেছে। পরির হাতে ইয়ান খেয়ে নিল। খাওয়া শেষ হতেই পরি বিশ্বজয়ের একটা হাসি দিয়ে উঠে দাঁড়ালো। আপনাকে আমি খাবার দিলাম, আপনি আমাকে অপমান করে সেটা উপেক্ষা করলেন। আর দেখেছেন আমার জেদ, এই প্রতিশোধ হিসেবে আপনার অপছন্দের খাবার খাইয়ে ছাড়লাম। কথার তালে তালে তর্জনী আঙ্গুল নাচিয়ে বলল পরি। তারপর হাসতে হাসতে নিজের মতো খাবার খেতে শুরু করলো। সবাইকে জানাতে হবে ও কি করেছে। ইয়ানের নিয়ম এক লহমায় ক্যাচ করে কেটে দিয়েছে। আমেরিকার অন্যতম মহানগরী হাডসন নদীর পাশে অবস্থিত নিউ ইয়র্ক সিটি। বিশাল গগনচুম্বী দ্য এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের জন্য বিখ্যাত এই শহর। নিউ ইয়র্কে দ্য বিগ অ্যাপেল বললেও ভুল হবে না, কারণ এখানকার বসবাসরত মানুষদের খাবারের মধ্যে আপেল অন্যতম। নিউ ইয়র্কের রাজধানী অ্যালবানির অত্যাধিক একটি হোটেলের ধবধবে সাদা রুমে অবস্থান করছে ইয়ান আর পরি। পরির আখ্যায়িত ধবধবে সাদা দেওয়ার কারণ, রুমের বেডশিট থেকে শুরু করে পর্দা এবং সকল প্রকার জিনিস সাদায় মোড়ানো। শুভ্রতার ছোঁয়া পরির তবু অনেক পছন্দ হলো। বড় একটা রুম, সাথে অ্যাটাচড কিচেন, লিভিং রুম। পরিবেশ অবাক হলো। ডোর খুলতেই প্রথমে কিচেন নজরে আসবে, অতপর ছোটোখাটো লিভিং রুম দেওয়ালের সাথে লাগানো সোফাটা বেডে কনভার্ট করা যায়। সোফার উপরের দেওয়ালে একটা তৈল চিত্র, পাশে বড় আয়না, সামনের টিভি, আর টিভির পাশে ছোট ডাইনিং টেবিল, স্লাইডিং ডোরের ওয়াশরুম, তারপরে বেডরুম। পরি সব দেখতে দেখতে সাদা পর্দা টানিয়ে রাখা কাচের কাছে এসে দাঁড়ালো। দুহাতে পর্দা সরিয়ে দিতেই বুঝলো এটা ব্যালকনিতে যাওয়ার কাচের স্লাইডিং ডোর। ওর মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো। ওর হাসি দেখে যে কেউ বলে দিতে পারে রুমটা খুব পছন্দ হয়েছে ওর। পরি গিয়ে বেডে বসলো। ওদের সাথে এসেছে ডেভিড, সে পাশের রুমে। ভেতরে এসে একজন স্টাফ ওদের লাগেজ রেখে গেল। পরি তাকালো ইয়ানের দিকে। সে হাতের ওয়াচ খুলে রেখে চুলে হাত দিয়ে ব্যাগ ব্রাশ করছে। গায়ের কোট খুলে রাখলো বেডে বসে। পরির দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে এসো আবার, আর শাওয়ার নিয়ে নিও। বাইরে যাব কখন? পরি উৎফুল্ল মনে বলল, উৎসুক চোখে ইয়ানের দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। ইয়ান নিজের ফোন স্ক্রল করতে করতেই জবাব দিল, যাব কিছুক্ষণ রেস্ট নিয়ে। পরি আর কথা বাড়ালো না। উঠে লাগেজ খুলে একটা হোয়াইট আর ব্ল্যাক কম্বিনেশনের ক্রপ টপস আর স্কার্ট নিল। বাইরে যাবে, একেবারে না হয় রেডি হওয়া যাক। ফুরফুরে মেজাজে ওয়াশরুমের দিকে যেতে গিয়ে থেমে গেল। পেছন ফিরে ইয়ানের দিকে তাকিয়ে বলল, বাড়ির সবাইকে জানতে হবে না পৌঁছে গিয়েছি? জানিয়ে দিচ্ছি আমি। পরি চলে গেল। খুব দ্রুত শাওয়ার নিয়ে চলে এলো। বাংলাদেশের থেকে এখানে শীত অনেক বেশি। পানি হিট করার ব্যবস্থা ছিল, তাই অত সমস্যা হলো না। তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে বেরিয়ে এলো পরি। লাগেজ থেকে হেয়ার ড্রায়ার বের করে নিয়ে লিভিং রুমে চলে গেল। চুল শুকিয়ে বেডরুমে আসতে বুঝলো ইয়ান ওয়াশরুমে, হয়তো। বেশি না ভেবে বেডে বসে পড়ল। ইয়ানের ফোন হাতে নিয়েও কাজ হলো না, কারণ লক পাসওয়ার্ড জানা নেই। আবার রেখে দিল ক্লজেটের উপর। ক্ষীণ কিছুর টুংটাং আওয়াজ। পরির ঘুম হালকা হয়ে এলো। এক সময় ভেঙে গেল ঘুম, সজাগ হলো ঘুমন্ত মস্তিষ্ক।
ঝাপসা চোখে রুমের আশেপাশে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে। একটু পরে মনে পড়লো ও ইউএসএ এসেছে। গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে উঠে বসলো। এলোমেলো হয়ে যাওয়া চুল হাত দিয়ে ঠিক করতে করতে আরও একবার সারা রুমে চোখ বুলিয়ে নিল। ইয়ান কোথায়? আস্তে ধীরে ব্যাট থেকে নেমে সময় দেখে নিল ফোনে। বিকাল 5টা। নিশ্চয়ই বাংলাদেশে এখন অনেক রাত। সময়ের তারতম্য হওয়ায় সারা রাস্তায় ঘুমে এসেও পরি তখন আবারও ঘুমিয়ে পড়েছিল। ইয়ান কি ওকে রেখে বাইরে চলে গেছে নাকি নিজের কাজে গেছে? প্রশ্ন মাথায় আসতেই কানে এলো টুংটাং আওয়াজ। ব্যাডের এক কোণে পরে থাকা স্কার্ফটা হাতে তুলে গলায় পেঁচিয়ে গটি গটি পায়ের শব্দ অনুসরণ করে লিভিং রুমে গেল। রুম হিটার চালু করা বলেই হয়তো এত শীতে অনায়াসেই চলতে পারছে। দেখতে পেল ইয়ানকে কিচেনের সামনে দাঁড়িয়ে আছে। পরি আরও কয়েক পা এগিয়ে যেতেই বুঝতে পারলো কফি মেশিন থেকে ইয়ান কফি নিচ্ছে। পরির দিকেও একবার প্রখর দৃষ্টি ফেলতে ভুলল না। আর একটা মাঝারি আকারের কাপ বের করে নিল। এখানে সব কিছুর ব্যবস্থা করা আছে। বাহিরে যাব বললে? পরি একটু লজ্জা পেল। ও নিজেই বেশি আগ্রহ দেখিয়েছে আর ও নিজেই ঘুমিয়ে পড়েছিল। রান্না করতে পারেন কি? আপনি রান্না করবেন? পরির মুখ ভোঁতা হয়ে গেল। তিতলিদের মতো অত সর্বা গুণে গুণান্বিত না ও। পাকাপোক্তভাবে কখনো রান্না করা হয়নি। হয়তো মা বড় মায়ের কাছে বসে রান্না দেখেছে, তবে কেউ হাত পোড়াতে দেয়নি। মা যদিও চাইতো বড় মা তাকে চোখ রাঙিয়ে থামিয়ে দিত। বাড়ির মেয়ে কি অন্যের বাড়ি যাচ্ছে যে রান্না শেখা লাগবে? নিজের বাড়িতে থাকবে, কেউ ওকে রান্না করতে বলবে না। আর না, এমন ব্যবস্থা নেই যে ও ছাড়া রান্না করার মতো কোনো মানুষ নেই। গ্রামে বড় হলেও পরি যেন রান্নাতেই আনাড়ি। এরপর যদি মা বলতো ইয়ানের কি ইচ্ছা করবে না তার বউয়ের হাতে রান্না খেতে? বুঝলাম মানুষ থাকবে, কিন্তু নিজের মানুষকে নিজে রান্না করে খাওয়ানোর মাঝে আনন্দ আলাদা। প্রতিদিন না হোক, সপ্তাহে একদিনের জন্য শেখা প্রয়োজন। পরির ভোঁতা মুখ দেখে নিল ইয়ান। টেক ইট। ইয়ানের কথায় ভাবনা থেকে বেরিয়ে এলো পরি। দেখলো ইয়ান একটা কাপ তার দিকে এগিয়ে দিয়েছে। পরি সেটা হাতে না নিয়ে বোকা চোখ মুখে ইয়ানের মুখের দিকে তাকালো। ইয়ান চোখের ইশারায় নিতে বলল, তেতো না, আমি খাবো না। এটাই খেতে হবে, রাতে খাবার পাবে না নয়তো। আপনি আমাকে খাবারের ভয় দেখাচ্ছেন? নাক ফুলিয়ে চোখ বড় বড় করে বলল পরি। ইয়ান কপালে ভাঁজ ফেলে তাকালো পরির দিকে। আবারও শান্ত গম্ভীর কণ্ঠে বলল, নিতে বলেছি, গো ফার্স্ট। আপনি 2 কাপই খান, ওটা আপনার জন্য মানানসই। কফিও তেতো, আপনিও তেতো, যাকে বলে যমজ ভাই। পরির কথা শেষ হতে ইয়ানের দু হাতে আবদ্ধ হয়ে গেল ও। হঠাৎ এমন হওয়ায় ভ্যাবাচেকা খেয়ে গেছে পরি। একটু পর যখন পরিস্থিতি আন্দাজ করলো, ওর পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। পরির দুপাশে হাত রেখে নিজের সাথে আবদ্ধ করে রেখেছে ইয়ান। পাশেই কফির 2টো কাপ। বিন্দুমাত্র ফাঁক ফুকুর নেই। ইয়ানের সাথে লেগে দাঁড়িয়ে আছে ও। দাঁড়িয়ে আছে নয়, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কালো মনির তীক্ষ্ণ দৃষ্টি ওর দিকে। দৃষ্টির প্রখরতা অনেক বেশি। পরি চোখে চোখ রাখতে পারল না। নিঃশ্বাস আটকে থম মেরে দাঁড়িয়ে রইল ইয়ানের ফর্সা গলার দিকে তাকিয়ে। ইয়ান হাসকি স্বরে বলল, হোয়াট হ্যাপেন মিসেস? সব সময় আপনার ক্ষেত্রে এক কথা বারবার কেন বলতে হয়? পরির দিক থেকে কোনো জবাব এলো না, আসবেও না। ইয়ান বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে এক হাত উঠে পরির দিকে বাড়াতেই পরি চোখ খিচে নিয়ে তুতলিয়ে বলল, আমি খাবো তো, সরুন। পরির থেকে সরে সে কফির কাপ হাতে নিয়ে চলে গেল ইয়ান। পরি মুখ ফুলে সেদিকে তাকিয়ে চোখ রাঙিয়ে আবারও কাপের দিকে তাকায়। নাক মুখ কুচকে কফির কাপ হাতে লিভিং রুমের সোফায় বসলো পরি। ইয়ান অন্য পাশে সোফার সামনে একটা টেবিল। জীবনে সবকিছুর প্রয়োজন আছে, বুঝলি? খা, এখন খা। তেতো খাওয়ার দরকার আছে, খাওয়ানোর জন্য মানুষও আছে। তোর চিন্তা কিসের? আচ্ছা, আমার দুর্বলতা প্রকাশ পেয়ে গেল না? এই তেতো লোকটা বুঝে গেল না আমার দুর্বলতা? কিন্তু আমি কি করব? কাছে এলে এমন লাগে না এখন থেকে না দুর্বলতায় আঘাত করে কাবু করে রাখে আমাকে। এমনটা হতে দেওয়া যাবে না। মনে মনে কথাগুলো বলে পরি কফির কাপে চুমুক দিল। কিন্তু চুমুক দিতেই ওর বিরক্তি ভাব মুহূর্তে কেটে গেল। এই কি, এটা তো মধু দেওয়া কফি। মধু দেওয়া কফিও হয়? পরির জানা ছিল না। ইয়ান ফার্স্ট টাইম 2 মাস আগে ওকে জোর করে খাইয়েছিল। তারপর পরীক্ষার মাঝে খেতে খেতে বেশ ভালোই লাগে ওর এটা। কিন্তু আজ ইয়ান মধু পেল কই? কবি বলেছিলেন নিজের দুর্বলতা কাউকে দেখাতে নেই, কিন্তু কোন কবি বলেছিলেন? পরি আর চোখে একবার ইয়ানকে দেখে উঠে গেল।
কাচের স্লাইডিং ডোর হাত দিয়ে সরিয়ে ব্যালকনিতে আসতে ওর শরীর হিম হয়ে গেল। এত ঠান্ডা বাহিরে, নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বড় হাওয়া পড়ে 1 মিনিটও শীত পোশাকবিহীন টিকে থাকতে পারল না। হুড়মুড়িয়ে ভিতরে এসে কাচের ডোর টেনে দিল। ব্যাডে সে পা উঠিয়ে বাবু মেরে বসে পড়ল। কয়েক চুমুকে কফি শেষ করে ফেলল। ক্রপ টপস ডিজাইনের হোয়াইট টপস আর ব্ল্যাক স্কার্ট, মাথায় স্কার্ফ পেঁচিয়ে রাখা, হেড উপর শীত নিবারক, হাঁটু পর্যন্ত লং কোট, পায়ে ক্যাটস। কংক্রিটের রাস্তার ফুটপাথ ধরে হাঁটছে পরি। লেদার জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে পরির পাশেই হাঁটছে ইয়ান। পরির আগ্রহ ভরা চোখ দুটো এদিক ওদিক ঘুরছে। অনেকটা সময় বেরিয়েছে ওরা, তবে ইয়ান আর পরির মাঝে বাক্য বিনিময় হয়নি কোনো। ওদের থেকে কিছুটা দূরে ডেভিড আছে। পরির মনে অনেক প্রশ্ন জমা হচ্ছে, কিন্তু করবে ভেবেও চুপ থাকছে। নিজের সাথে ছোটোখাটো একটা চ্যালেঞ্জ নিয়েছে, ইয়ানকে দিয়ে আজ আগে কথা বলে ছাড়বে, নিজে কিছু বলবে না। সেই চ্যালেঞ্জে নিজের কাছে জিততেই পরির এই চুপ থাকা। প্রশ্নগুলো ওর ঠোঁটের আগে এসে থেমে আছে। কাল ইয়ান পরীকে নিয়ে বেরোতে পারবে না বলে আজ এই সময় বের হলো। যতটুকু বাইরে ঘোরাফেরা করা যায় আশেপাশে ততটুকুই করবে। হোটেল থেকে বেরোলে দুই দিকে দুটো রাস্তা চলে গেছে। সেই রাস্তার পাশে সারি সারি ম্যাপল গাছের দেখা মিলল। ম্যাপল গাছের আকর্ষণীয় হলুদ, কমলা, সবুজ মিশেলের পাতাগুলো পড়ে আছে নিচে। সেখান থেকে পরে একটা পাতা নিয়ে এসেছে। চারিদিকে তখন হালকা অন্ধকারের আস্তরণ পড়তে শুরু করেছে। পরে মুগ্ধ চোখে অতিকায় আধুনিক সাজসজ্জার নিউ ইয়র্কের সন্ধ্যা নামার অসম্ভব সৌন্দর্যও দেখতে লাগলো। সত্যিই কৃত্রিম সাজসজ্জার মাঝে এতটা সৌন্দর্য। পরে নিজের মুঠোফোনটা বের করে সুন্দর করে একটা ভিডিওতে ক্যাপচার করে নিল মুহূর্তটা। অতঃপর আবারও ইয়ানের সাথে ধীর পায়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে ওরা একটা ক্যাফে পাস করতে যাচ্ছিল, তবে পার হওয়ার আগে ইয়ান পরের নরম হাতটা নিজের হাতের মাঝে নিয়ে থামিয়ে দিল ওকে। ক্যাফেটার দিকে তাকাতেই পরেও প্রশ্নবোধক চাহনিতে তাকালো, যেখানে ক্যাফের নামের জায়গায় ইংরেজিতে ওয়ার্ডে বড় বড় করে লেখা হাউ। কিভাবে আবার কোনো ক্যাফের নাম হয়? ওদের কাছে সে ডেভিডও দাঁড়ালো। পরীর কথায় হালকা হেসে সায় জানিয়ে বলল, হ্যাঁ হয়তো ম্যাম, এই যে সামনেই প্রুফ। তাহলে তো ব্রো ভেতরে যেয়ে দেখতে হয় কিভাবে ক্যাফের কফি কিভাবে বানায়। ডেভিড হেসে ফেলল পরীর কথায়। তারপর তাকালো ইয়ানের দিকে। ইয়ানের থেকে সম্মতি পেতে ক্যাফের দিকে এগিয়ে যেতে যেতে বলল, চলুন ম্যাম, দেখে আসা যাক তাহলে। ইয়ান পরীর হাত ধরে ক্যাফের ভেতরে চলে এলো। মাঝারি আকারের একটা ক্যাফে হলেও ভেতরে অনেক বেশি আকর্ষণীয়ভাবে সাজানো। পরীর মন অনেক বেশি উৎফুল্ল হয়ে গেল। ডেভিড ইয়ান আর পরীকে আলাদা স্পেস দিয়ে 2 চেয়ারের একটা টেবিল চুজ করে দিয়ে নিজে সরে গেল। পরী গাড়ি হাত দিয়ে আশেপাশে চোখ ঘুরিয়ে সব পর্যবেক্ষণ করতে লাগলো। একটা ইংলিশ গান বেজে যাচ্ছে, তবে এই গান এর আগে পরী কখনো শুনেনি। ইয়ান নিজের মতো অর্ডার দিয়ে পরীর দিকে প্রখর দৃষ্টিতে তাকালো, হয়তো কিছু একটা বোঝার চেষ্টা চালাচ্ছে। 10 মিনিট পর ইয়ানের অর্ডারকৃত সব কিছু দিয়ে গেল। পরী বেশ অবাক হলো, কফির সাথে একটা ছোট্ট প্লেটে হালকা পিঙ্ক কালারের মাখন লাগানো কিছু একটা। পরী উৎসুক চোখে তাকালো ইয়ানের কফির দিকে। ওর কাছেও একই। এরপর তাকালো ইয়ানের মুখের দিকে। ইয়ান পরীর দিকে তাকিয়েছিল, ওর রিয়াকশন দেখছিল। এরপর পরীর প্লেটে হাত বাড়িয়ে চপস্টিক আর কাঁটা চামচ নিয়ে মাখন লাগানো কিছুটা স্যান্ডউইচের মতো খাবারটা খাওয়া শিখিয়ে দিল ইয়ান। কাঁটা চামচের মাথায় এক টুকরো নিয়ে পরীর মুখের সামনে ধরলো। পরী অবাক হলো, দিনে দিনে কি লোকটার মাঝে রোমান্টিকতা আসছে। তা যাক, ভালো কথা। পরীকে দেশে ফেরার আগে লোকটাকে রোমান্টিক বানিয়ে ফেলতে হবে। মনে মনে খুশিতে লাফিয়ে উঠতেই ইয়ানের কণ্ঠে নিজের নাম শুনে ভাবনা থেকে বেরিয়ে এলো, পড়ি। পরী ইয়ানের হাতের উপর হাত রেখে খাবারটুকু মুখের ভেতর চালান করে নিল। পরীর কাছে টেস্টটা বেশ ভালো লাগলো। ইয়ানের হাত থেকে চামচ নিয়ে নিজে খেতে লাগলো। ঢাকার অলিতে গলিতে কখনো ঘুরে দেখা হয়নি, এমনকি বড় বড় জায়গাগুলোতেও ঘোরা হয়নি। তেমন আর আমি ঘুরতে চলে এসেছি নিউ ইয়র্ক। কিচেন নাইফ হাতে দিয়ে ঘোরাতে ঘোরাতে ফিক করে হেসে দিল পরী। ল্যাপটপে ভেসে ওঠা কয়েকটা মুখও হাসলো ওর কথায়। তোর হাতে ছুরি কেন পড়ি? ও হ্যাঁ, ফল কাটছিলাম। দ্য বিগ অ্যাপেলের স্মল অ্যাপেল কাটছিলাম। বলতে বলতে পরী আপেলের কেটে টুকরো টুকরো করলো আর বাকিদের বলতে লাগলো আজ কি কি খেয়েছে আর কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে। অনেক রাত পর্যন্ত নিউ ইয়র্কের এদিক ওদিক রাস্তার পাশ দিয়ে হেঁটে বেরিয়েছে ইয়ান আর পরী। শীত অত্যাধিক বেশি থাকলে বেশ এনজয়ও করেছে। সে সব কিছু বলেছে শাইমি তিতলিকে।
বাংলাদেশ এখন সকাল 9টা-10টা, অথচ নিউ ইয়র্কে গভীর তিমিরে আচ্ছন্ন। ভাইয়া কোথায় রে পড়ি? তোরা তো হানিমুনে গেলি, সেখানে যে ভাইয়ার সাথে না থেকে আমাদের সাথে কথা বলছিস এই রাতে? পরি মুখ বাঁকালো, রিমোটের বাটনে চাপ দিয়ে নিজের ইচ্ছা মতো গান সিলেক্ট করতে করতে বলল, কি জানি কই গিয়েছে। কাল নাকি কি কাজ আছে, হয়তো সেসব নিয়ে কথা বলতে ডেভিড ভাইয়ার রুমে গেছে হয়তোবা। ফাঁকি দিয়ে বড় ভাইয়ের আগে ঘুরতে চলে গেলি, এটা কোনো কথা? ছোটরা সব দেশে বিদেশে ঘুরে সেঞ্চুরি করে ফেলল, আমি বড় হয়ে কি করলাম? কি আফসোসের জীবন আমার। কি আফসোসের জীবন আমার? আবুল সর এখান থেকে। আমার ফোন দিয়ে যা শান, নয়তো তোর ফোন ভেঙে টানা নানা করে দিব। চুপ থাক মাইয়া, সবসময় এক লাইন বেশি বুঝিস কেন? তোর ফোন কি আমি গিলে খাচ্ছি? দেখিস না কথা বলি, জরুরি কথা। এই পরি, পরি আর তিতলি চুপ করে ওদের দুই ভাই বোনের কাণ্ড দেখছিল। পরি জোরে জোরে মাথা নাড়িয়ে ঈশানের কথায় নীরব জবাব দিয়ে সে শুনছে। আমাকে ছাড়া তোরা আগে ঘুরতে গেছিস ভালো কথা, আমি তোর বড় ভাই। তোর শাস্তি আমার জন্য একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসবি, বুঝেছিস? পরি আবারও মাথা নাড়িয়ে সায় দিল। কিছু বলবে তখনই দরজা খোলার শব্দ পেল। উৎসুক দৃষ্টিতে চেয়ে রইল। একটু পর দেখা মিলল ইয়ানের। পরির দিকে একবার তাকিয়ে বেডরুমে চলে গেল। পরি আরও কিছুক্ষণ সবার সাথে কথা বলে কল ডিসকানেক্ট করে দিল। ঘড়ির কাঁটা তখন 12টা পেরোবে ভাব। পরি হাই ছেড়ে উঠে গেল, ল্যাপটপ ওভাবে রেখে। ইয়ানকে দেখলো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মিটিমিটি হাসলো পরি, কিছু মাথায় চলছে ওর। গলা বাড়িয়ে বলল, রুমের লাইট অফ করে বেডের পাশে ল্যাম্প জ্বালিয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ল। ইয়ান একটু পরেই রুমে এলো। পরি তখন সজাগ। ইয়ান বেডের অন্য পাশে গিয়ে পকেটে হাত রেখে দাঁড়ালো। পরদিন সকালের কথা। ইয়ান সাত সকালে উঠে নিজের কাজ করছে। মাঝে মধ্যেও সময়ের তারতম্যে নিজেই কাপ ভর্তি করে নিয়ে আসছে কফি দিয়ে। সন্ধ্যার পরেই তার মিটিং আছে প্রজেক্ট দেখানোর নিউ ইয়র্কের অন্য কোনো নামকরা হোটেলে। আজ সারাদিন তার কাজের শেষ নেই। হঠাৎ পরির ধূপধাপ আওয়াজে হেঁটে আসার শব্দে ল্যাপটপ থেকে দৃষ্টি তুলল ইয়ান। মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছে, কিন্তু পরির দিকে তাকাতেই ইয়ানের কপালে সরু রেখার আবির্ভাব ঘটল। কাজ রেখে পরির দিকে প্রখর দৃষ্টিতে তাকিয়ে ওর কাজ দেখতে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে হালকা ভাঁজ ফেলানো আর প্রকৃতপক্ষের কার্ল করা মতো চুল চিরুনি করছে পরি। হাঁটু ছুঁই ছুঁই চুল, কাঁধের একটু নিচে ছুঁই ছুঁই বব হেয়ারের মতো, অর্থাৎ ব্যাংকস লেয়ারের কাট দেওয়ায় বেশ সুন্দর লাগে ওকে। পরনে নীল সাদার মিশ্রণে পিনফুল ড্রেস, কাঁধের কাছে ক্রপ টপ ডিজাইনের হাতা, হাঁটুর অনেকটা নিচ পর্যন্ত ড্রেসটা হলেও তারপর পায়ের ফর্সা অংশ দৃশ্যমান। গায়ে ওড়না নেই। ইয়ানের কপালের সূক্ষ্ম ভাঁজ হয়তো বা এই কারণেই। আয়নার দিকে তাকাতেই টানা টানা চোখে কাজলের প্রলেপ পড়েছে। ড্রেস আর এই সাজে পরীকে অন্যরকম লাগছে। পরি চুল চিরুনি করা শেষে পরি ইয়ানের দিকে তাকালো। ওর এমন গম্ভীর দৃষ্টি দেখে একটু কেমন লাগলো, তবে তার নিজের মধ্যে লুকিয়ে রেখে বলল, ক্ষুধা লেগেছে। এখানকার ওই ছাইপাশ খাবার খেতে হবে কি? কাল থেকে ওসব খেতে যাচ্ছি। হাতে থাকা ঘড়ির দিকে চোখ বুলিয়ে বলল ইয়ান। পরি চটজলদি বেডরুমে যেয়ে বেডের ওপর থেকে স্কার্ফ হাতে তুলে নিল। গলায় পেঁচিয়ে ফোনটা হাতে নিয়ে চলে এলো আবার। ইয়ানকে তারা দেখে বলল, চেঞ্জ ইউর ড্রেস। কি? আই রিপিট, চেঞ্জ ইউর ড্রেস। পরি আশ্চর্যান্বিত চোখে ইয়ানের দিকে তাকালো। মা, কেন? ড্রেসে কি সমস্যা? ড্রেসে প্রবলেম নেই, বাট রুমের মধ্যে ঠিক আছে, বাইরে যাওয়ার জন্য না। চেঞ্জ করে এসো। আবার এখন চেঞ্জ করব নাকি? এভাবেই চলুন। আমি কি খারাপ পোশাক পরেছি? ইয়ান গভীর চোখে ওর মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল। ও তখনও পরির থেকে কয়েক হাত দূরে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। পরি প্রশ্নবোধক চাহনিতে ইয়ানের দিকে তাকিয়ে, তোমাকে ড্রেসটা কে কিনে দিয়েছে? মেজো মা। ওকে, রুমে এসে আবারও পরবে পরে। এখন চেঞ্জ করে এসো, নয়তো রুমেই ব্রেকফাস্ট করো। দু পা এগিয়ে এলো পেছনে হাত বেঁধে। গোড়ালি উঁচু করে ইয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে চেয়ে থাকলো। সহসা বলল, আমি এই ড্রেসে বাইরে গেলে আপনার কি? ইউ আর মাই ওয়াইফ। গম্ভীর দৃঢ় কণ্ঠে প্রগাঢ় দৃষ্টিতে পরির চোখের দিকে তাকিয়ে বলল ত্রিশূর্ধের গম্ভীর চাপা স্বভাবের ইয়ান। পরি ঠোঁট ছড়িয়ে হাসলো। হঠাৎ গোড়ালি ফ্লোরে নেমে পড়লেও আবারও গোড়ালি উঁচিয়ে দাঁড়ালো। শান্ত চোখে অন্যরকম কণ্ঠে বলল, ভাই, আপনি মানেন আমি আপনার ওয়াইফ? আমার তো মনে হয় না।
আপনার কোন আচরণটা শোভনীয়? আচরণে প্রকাশ করতে হবে। কেমন আচরণ করলে কেমন হবে? জানি না। তার আগে একটা কথা আসে। আমি নিজেই আপনার কাছ থেকে কিছু এক্সপেক্ট করি না, করবও না। যখন আপনার সাথে আমার বিয়ে হলো, আমি তো ধারাবাহিকতা জানতাম না, কিন্তু আপনি তো বুঝতেন। আপনি পূর্ণবয়স্ক একটা পুরুষ ছিলেন। আমার স্বভাব কেমন তা আপনার জানা ছিল। তাহলে এসব কেন? আমি তো আপনাকে বউ হিসেবে মানতে বলিনি আমাকে, আর না বিয়ে করতে বলেছি। বাড়ির কারোর তো ক্ষমতা ছিলও না আপনাকে জোর করে আমার সাথে বিয়ে দিবে। তাহলে আমি কেন আপনার এত মুড দেখতে যাব? প্রথমে শান্ত কণ্ঠে কথা শুরু করলেও শেষের কথায় রাগ প্রকাশ পেল পরীর। এতে বোঝা যায় ইয়ানের মতো মনে মনে তার খুব আছে। পরী কথাটা বলেই আবারও বেডরুমের দিকে পা বাড়িয়ে বলল, খাবার অর্ডার করুন, রুমে ব্রেকফাস্ট করব। যতদিন না আপনি নিজেকে আমার সামনে প্রকাশ করছেন, মন খুলে দুটো কথা বলছেন, ততদিন আমি নিজেও সম্পর্ক স্বাভাবিক হতে দিব না। কি পেয়েছেন কি আপনি? চাপা স্বভাবের বুঝলাম, কিন্তু আমি আপনার বউ। আমার সাথে কি আপনার এইরকম গম্ভীর ভাব যায়? তাহলে তো আজ জীবনেও একে অপরের কাছে আসতে পারবো না। আপনি ঠিক বলেছেন, আমি আপনার বউ। আপনার পুরো জীবন আমার সাথেই জড়িয়ে থাকবে। আর ঠিক সেই জন্যই আপনার মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে আমাকেই। খুব মনের কথা বোঝেন, বা এবার বুঝে দেখান। আমার থেকে 13 বছরের বড় এক যুগের পার্থক্য, চিন্তাধারা, আচার আচরণ, কোনো কিছু মিল নেই আমার। তাতেও সমস্যা নেই। আপনি সুপুরুষ খোলস থেকে আপনাকে বের হতেই হবে। পরী হঠাৎ থেমে গেল। একটু আগে ইয়ানের সাথে যেটুনে কথা বলেছে সেটা মনে পড়তে খারাপ লাগলো। ইয়ান ওর বড়, যতই হোক ওভাবে কথা বলা একদমই ঠিক হয়নি। মুহূর্তে ছুটে গিয়ে লিভিং রুমে দাঁড়ালো আবার। ইয়ানের দিকে তাকিয়ে ওর ভাবমূর্তি পরখ করতে চাইলো, কিন্তু পরী ব্যর্থ হলো। নজর ফিরিয়ে নিয়ে শান্ত কণ্ঠে বলল, সরি আপনার সাথে উচ্চস্বরে কথা বলার জন্য। আপনি আমার বড়, অমনভাবে কথা বলা উচিত হয়নি। বেয়াদবির জন্য সরি। সামনের চুলগুলো হাত দিয়ে পেছনে সরিয়ে দিল পরী। তবে ইয়ান প্রত্যুত্তর করল না। পরী চলে এলো ওখান থেকে। ও যতই ইয়ানের সাথে এমন তেমন কথা বলুক, ইয়ান পরীর কোনো কাজে কথায় কখনো বিরক্তি প্রকাশ করেনি। পরীর এটা চোখে বেঁধেছে ভালো মতোই। আচ্ছা, পরী যদি লোকটাকে সব সময় জ্বালায়, তাহলেও কি লোকটা কিছু বলবে না? একদিন টেস্ট করে দেখা যাবে, আজ না। পরীকে হোটেলের রুমে রেখে এসে ইয়ান বেরিয়ে পড়েছিল সন্ধ্যার পরের মিটিংয়ের উদ্দেশ্যে। 30 মিনিট পেরোতে না পেরোতেই পরীর কল এলো। তারপর পরী ভয়ার্থ কান্নারত কণ্ঠ শুনে ধক করে ওঠা হৃৎপিণ্ড নিয়ে মাঝপথে নিজেই গাড়ি ড্রাইভ করে সর্বোচ্চ গতিতে 30 মিনিটের রাস্তা 15 মিনিটে শেষ করে চলে এলো ইয়ান। ড্রাইভিংয়ের মাঝেই আবার হোটেলে ফোন করে একটা মেয়ে স্টাফকে 809 নাম্বার রুমে পাঠাতে বলল চটজলদি। ঘোড়ার ব্যাগে হোটেল রুমে ফিরে দেখলো আঙ্গুল কেটে একাকার অবস্থা করে রক্তে মাখিয়ে ফেলেছে পরী নিজেকে। সামনে একজন ডাক্তার মেয়ে স্টাফ পরীকে ধরে আছে, নিতে পড়েছে ও। ডাক্তারকে হাত ধরতে দিচ্ছে না। ইয়ানকে দেখে পরী হাও মাও করে কান্না করে উঠল। ইয়ান এগিয়ে আসতেই পরী ঝাঁপিয়ে পড়ল বুকে। মেয়েটা কাটা ছেঁড়া দেখতে পারে না, ইয়ান খুব ভালো মতো জানে। 2 হাতে পরীকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে হাত তুলে দিল ডাক্তারের হাতে। যে মেয়ে রান্না জানে না, বটি গিয়ে কখনো পেঁয়াজ কেটেছে কিনা সন্দেহ, সে কিচেনে নাইফ দিয়ে কিভাবে পেঁয়াজ কাটবে? পেঁয়াজ নয়, নিজের আঙ্গুল কাটবে, আর সেটাই কেটেছে ও। পরীর হাত পা দুর্বল হয়ে পড়েছে। মেয়েটা অতিরিক্ত ভয় পাচ্ছে। তারপরও ইয়ানের বুকের শার্ট হাত দিয়ে আঁকড়ে ধরে বুকে মুখ গুজে কান্না করছে। ইয়ান ওর মাথায় আর এক হাত পিঠে রেখে জড়িয়ে ধরে আছে। অসম্ভব সুন্দরী সেই মেয়ে স্টাফ পরীর হাত ধরে আছে। ডেভিড ওনাদের পাশে দাঁড়িয়ে আছে চিন্তিত বদনে। তিমিরে আচ্ছন্ন রাত, সারি সারি স্প্রুস গাছে তুষারের শুভ্র আস্তরণ পড়েছে। হঠাৎ তুষারপাতের কারণে রাত বিরেতে পার্টি, ক্লাব আর হুইস্কি, রেড ওয়াইনে মেতে ওঠা মানুষেরা আলোতে ঝলমল করার শহরটা আজ নিস্তব্ধতায় মুড়ে গেছে। কোলাহলে ভাটা পড়েছে বাজেভাবে। অলওয়েজ ওয়েদার চেক করা মানুষরা ঠিক জানলেও রেড ওয়াইনে মতো থাকা অনেকে মানুষেরই অজানা। এতে তাদের কিচ্ছু যায়ও আসবে না। নতুন উদ্যমে তারা নিজেদের দিন সাজাবে। ব্যালকনির স্লাইডিং কাচের ডোরের উপর থেকে পর্দা সরিয়ে রাখা, বাহিরের তোলার মতো পড়তে থাকা স্নোফলের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। পরীর চোখে কিছুটা ঘুম ঘুম ভাবও লেগেছে।
তার জীবনে প্রথম দেখা স্নোফল এটা। কারোর সর্বোচ্চ ভরসাপূর্ণ বক্ষপিঞ্জরে মাথা ঠেকিয়ে আরামের সহিত শাহাদাত আঙ্গুল উষ্ঠের উপর রেখে গুলগুল চোখে তাকিয়ে আছে ব্যালকনির দিকে। ব্যক্তিটা নিজেই মিশিয়ে রেখেছে তার সাথে, আর পরেও আদরে বাচ্চার মতো এই মুহূর্তে বুকে লিপটে আছে। রান্না করতে কে বলেছিল তোমাকে? আমি বলেছিলাম? কার পারমিশনে করেছো? পুরীর এখন কথা বলতে ইচ্ছে করলো না, তাই আগের মতোই চুপটি করে পড়ে রইল। ইয়ানের এক হাত ওর বাম হাত ধরে আছে, অন্য হাত মাথায় কখনো পিঠে রাখছে। কিছুক্ষণ আগেই রাতের খাবার খেয়েছে ওরা। ইয়ান নিজে নিউ ইয়র্কের কিছু বিখ্যাত প্রচলিত খাবার, ব্যাগেল, সাদা কুকিজ আর চিকেন রিগি খাইয়ে দিয়েছে পুরীকে। অ্যাপেল চিপস, যত নষ্টের গুঁড়া। আই টোল্ড ইউ সামথিং, ওয়াই আর ইউ সাইলেন্ট? আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, তাই চুপ থাকবো, নয়তো হাত ব্যথা করবে। আপনি বেশি কথা বলেছেন। এরপর ইয়ানের কি বলা উচিত? পিঠের উপর রাখা নিজের হাতটা দিয়ে পুরীর কোমর চেপে নিজের সাথে আরো একটু ঘনিষ্ঠ করে রাশভারী আওয়াজে বলল, তোমাকে আমি এখানে অবশ্যই রান্না করতে আনিনি। আই নিডেড টু থিঙ্ক বিফোর ডুইং দিস উইদাউট মাই পারমিশন। পুরী ইয়ানের এমন আচরণে কিছুটা ঘাবড়ে গেল। ঘাবড়ানো মুখে ইয়ানের কাঁধের উপর মাত্র রাখা হাতটা ইয়ানের টি শার্ট খামচে ধরলো। ইয়ানের মুখে পানি চাইলো থুকপুক করা হৃৎপিণ্ড নিয়ে। সাহস নিয়ে প্রশ্ন করলো, তো কি করতে এসছেন? ইয়ান প্রগাঢ় দৃষ্টিতে পরীর চোখের দিকে তাকালো। মেয়েটার সাহস ভালোই দিন দিন বাড়ছে। অবশ্য বাড়ার প্রয়োজন আছে। ইয়ান সেই সময় সুযোগ দেওয়ার চেষ্টা করছে। হাতের বাঁধন দৃঢ় করে সময় নিয়ে পরীর চোখের দিকে দৃষ্টি স্থির রেখে হাসকি টোনে বলল, হোয়াট ডিড আই সে বিফোর কামিং? ভুলে গেছেন এত তাড়াতাড়ি? মিসেস আশবির ইয়ান, কাল আমার সাথে আপনি যাচ্ছেন, অর্থাৎ যাচ্ছেন, জেদ করবেন না। আপনাকে আমার সাথেই যেতে হবে। যদি মনে করেন হানিমুন, তাহলে হানিমুন। হালকা স্মৃতিচরণ করে হুট করে ইয়ানের কাছ থেকে সরে এলো পরি। ধাপ করে নরম ব্যাডে গা এলিয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে নিল। বিড়বিড় করে বলল, হানিমুন না ছাই? কেন রে, তুই সেই 16 বছরে প্রেম শিখালি না? এখন আসছোস প্রেম শেখাতে? নাকি প্রেম করতে আদৌ প্রেম কি জিনিস জানে, কেমনে করতে হয় জানে? কোন গ্রহ থেকে আসে এসব প্রাণী? পরি শুয়ে পড়ার 1 মিনিটের মাথায় নিজেকে আবিষ্কার করলো ইয়ানের বাহুবন্ধনে। ওর হাতটা সাবধানের সহিত রেখে দিয়ে পরির মাথায় হাত চেপে ধরে বলল, ইয়ান না চাইলে এই শক্তপুক্ত বাহুবন্ধন থেকে বেরোতে পারবে না পরি। ইয়ানের হাতের বাঁধনের কাছে সে নিতান্তই ছোট্ট বাচ্চার শক্তি বহন করে। তারপরও মুচড়াতে লাগলেও ভুলবশত বাম হাত ব্যবহার করতেই ব্যথা পেয়ে আহ শব্দ করলো। ইয়ান হাত ধরে বাঁধন ঢিলে করলো। কিছুটা সাবধান করে বলল, জেদ পরে দেখাবে, স্লিপ কোয়াইটলি নাও। এভাবে টেডি বিয়ারের মতো আমাকে জাপটে পিষে ধরলেন কেন? একেবারে মেরে ফেলানোর প্ল্যান। এক্ষুনি আমার জানটা ফুরুত করে বেরিয়ে আসতো। সেই দায়ভার কি আপনি নেবেন? হ্যাঁ, আই উইল টেক টাইম। আপনার সময় আসার জন্য পরি বসে থাকে না, ওকে? সেদিনের পর ইয়ান বেশ ব্যস্ত সময় পার করেছে। তবে এর মাঝে ভুলেও পরীকে একা রেখে কোথাও যাওয়ার কথা ভাবেনি। যেখানে যাক পরীকে নিয়ে গিয়েছে। হয়তো তার সাথে না রাখলেও একজনকে না একজনকে পরীর সাথে রেখে গেছে। গত সপ্তাহ খানেকের বেশি দিন পর আজ পরীকে নিয়ে বেরিয়েছে ইয়ান। পরীর হাতের কাটা অংশে মোটামুটি ঠিক হয়েছে। টাইমস স্কোয়ার নিউ ইয়র্কের জীবনের সেরা উদাহরণ। টাইমস স্কোয়ার থিয়েটার, মল এবং ভোজন রসিকগুলোর সাথে সারিবদ্ধ ফ্ল্যাশিং নিয়ন চিহ্ন, কাছাকাছি ক্লাব এবং মিশ্র থেকে প্রবাহিত সঙ্গীত এবং সারা বছর ধরে স্কোয়াডে ঝাঁকে ঝাঁকে লোকের আগমন। পরি সব কিছু খুঁটে খুঁটে দেখলো। মাঝে মধ্যে আইসক্রিম সহ বিভিন্ন রকম খাবার কিনে খেতে লাগলো। ইয়ান তেমন বাধা দিল না। তাদের কোনো ট্যুরিস্ট গাইড লাগেনি। ইয়ান সব খুব ভালো মতোই জানে। তবে ইয়ান নয়, ডেভিড ঘন্টা খানিক পর পর উদয় হয়ে অনেক কিছু বলে আবারও উধাও হয়ে যাচ্ছে। স্ট্যাচু অফ লিবার্টি, অপার নিউ ইয়র্ক, মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট সহ আরও কিছু জায়গায় ঘোরাঘুরি করে ফুরফুরে মনে হোটেলে চলে এলো। তবে নিজেদের রুমে না যেয়ে ইয়ান পুরীকে নিয়ে হোটেলের এদিক ওদিক ঘুরতে লাগলো। এর আগে ঘোরা হয়নি, তাই পরেও দেখতে লাগলো আর টুকটাক ইয়ানকে প্রশ্ন করতে লাগলো, তবে সেটা খুবই সামান্য। ইয়ানের সাথে থাকতে থাকতে পরিবেশ চুটপাট দেখায় ইয়ানকে। ইয়ান কিছু না বলায় পুরীর অভ্যাসে দাঁড়িয়েছে ইয়ানের সাথে চুটপাট করা।
যাদের সাথে ইয়ান ডিল করলো তাদের অফিসে যাবে বলে জানিয়েছে পরীকে। যেহেতু অনেক দিনের ক্লায়েন্ট, তাই এমন অনেক ফর্মালিটিস করছে পরি। সাথে যাবে কালো। পরিচয়ে আসবেন ইয়ানের ওয়াইফ। রুমে এসে অনেকটা সময় রেস্ট নিয়ে পরি বিরক্ত হয়ে গেল। ইয়ান আবারও ল্যাপটপ নিয়েই পড়েছে। পরি কিছুক্ষণ কোনা চোখে ইয়ানের দিকে তাকিয়ে উঠে গেল। এভাবে শুয়ে বসে না থেকে শাড়ি পরা যাক। মিষ্টি হেসে ডার্ক গ্রিন কালারের একটা টিস্যু শাড়ি আনলো পরি। ক্রপ টপ ডিজাইনের কবজি পর্যন্ত হাতার ব্লাউজ। ওয়াশরুম থেকে চেঞ্জ করে সে রুমে এসে ভালো মতো শাড়ি পরতে লাগলো। হাতের জন্য একেবারে ভালো করে পরতে না পারলেও কয়েকবার চেষ্টা করে পারলো। মুখে চমৎকার হাসি ফুটিয়ে চলে এলো লিভিং রুমে, যেখানে বসে ইয়ান কাজ করছে, অন্যদিকে টিভি অন করা। পরে ইয়ানের দিকে না তাকিয়ে আয়নার সামনে যেয়ে দাঁড়ালো। শাড়ির আঁচল ভাঁজ করে কাঁধে সেট করে নিতে ব্যস্ত হলো। হঠাৎ শাড়ি পরার রিজন? নিজের কাজের মাঝে ইয়ানের প্রশ্ন শুনে আয়নাতে ইয়ানের পানি চাইলো পরি। নিজেও স্বাভাবিকভাবেই বলল, শাড়ি পরতে রিজন লাগে সব সময়? এত রিজন খুঁজলে জীবন চলে না। হুটহাট অনেক কিছু হয়ে গেল, সে সবে রিজন খুঁজতে পারবে না, তাহলে তুমিও? হুটহাট কি হবে? পরি প্রশ্ন করলেও বিপরীতে উত্তর এলো না। সময় পেরিয়ে গেল। শাড়ি ঠিক করা শেষে নিজেকে আর একবার দেখে নিয়ে কাঁধের চুলগুলোকে হাত দিয়ে পেছনে সরিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, আচ্ছা, আপনার প্রবলেমটা কোথায় বলেন তো? নিজে কথা শুরু করলেন আর অর্ধেক বলে থেমে গেলেন। আপনার এসব কাণ্ডে আমার এত রাগ হয়, সব ছেড়ে ছুড়ে চলে যাইতে ইচ্ছা করে। এরপর থেকে যদি কখনো কথাও বলেন তাহলে সম্পূর্ণ কথা বলবেন, নয়তো না। বুঝেছেন? পরি কথা শেষ করে রাগ নিয়ে গটগট করে হেঁটে চলে গেল বেডরুমে। রাগে মুখ আর হাঁটার গতিতে সামনের কাঁধ পর্যন্ত বব হেয়ারগুলো হালকা উঠছিল, সাথে শাড়ির আঁচল ধরেছিল। দৃশ্যটা মনে আবদ্ধ করে নেওয়ার মতো। পরীকে একটু সাজলে যেন পরীর মতো লাগে, সাধারণভাবে থাকলেও অসম্ভব সুন্দর লাগে। মেজাজটাই খারাপ করে দেয়, অসহ্য লোক। পুরুষ মানুষ কত ভালো আমিও দেখবো। চিনো না তো মাইয়া মানুষেরা? চোখে মুখে বিরক্তি ঢেলে ভাবতে ভাবতে পরি স্লাইডিং ডোর সরিয়ে ব্যালকনিতে চলে আসে। ঠান্ডার মাঝে দাঁড়িয়ে সদ্য তপ্ত হওয়া মেজাজটা ঠান্ডা করার উদ্দেশ্যে। কপালে তখনও বিরক্তির ভাঁজ। ক্ষণিক সময়ে গায়ের কাটা দাঁড়িয়ে যায় ওর। এক হাতে কপাল চেপে ধরে। এই লোকের উপর চটে গিয়ে মাথা ব্যথা শুরু হয়ে না যায় আমার? এমন অর্ধেক কথা কেন বলে? মেজাজ গরম করিয়ে দেয়। পরি, তুই খালি খালি এই লোককে এতকাল ভয় পেতি। কি করবে উনি? তোকে কিছুই বলবে না, যা ইচ্ছা কর, কিন্তু পা। হঠাৎ একটা উষ্ণ চাদর আর উষ্ণ বুকের আশ্রয় পেতে পরীর ভাবনায় ছ্যাদ পড়ে। চমকে গেলেও পর মুহূর্তেই ধাতস্থ করে নিজেকে। এটা অন্য কেউ আর কে হবে? একটু আগে যে গম্ভীর পুরুষের উপর বিরক্ত হয়ে ওর মাথা ব্যথা হওয়ার উপক্রম, স্বয়ং সে। পরেই কেঁপে উঠল সেই তার শীতল হাতের স্পর্শ গলায় পেয়ে। শীতের মাঝে দাঁড়িয়ে উষ্ণতা খোঁজা একমাত্র বোকারানির কাজ। সো আই কেম গিফট টু আর্ম। পরি থমকে গেল। কিছু সেকেন্ডের জন্য যেন হার্টবিট মিস করলো। কোন টুনে কথা বলছে ইয়ান? না পরি কখনো কারোর কাছ থেকে এমন স্বর পেয়েছে, না ইয়ানের কাছ থেকে। আমি বোকা? আপনি আমাকে বোকা বললেন? ছাড়। রাগি রাগি কণ্ঠস্বর পরির। ইয়ান আরও পরীকে নিজের সাথে নিজের কাছে আনলো। পরীর পিঠ নিজের বুকের সাথে লাগিয়ে দাঁড়িয়ে আছে। উষ্ণ নিঃশ্বাসের প্রভাব মেলা চলছে যেন। পরি ছোটার জন্য মুহূর্তের মাঝে ছটফট করতে লাগলো। কারণ আমার দম বন্ধ লাগে। এমনি কি আমার নিঃশ্বাস আটকে মেরে ফেলবেন? অনুমতি ছাড়া কেন ছুঁয়েছেন আমাকে? ওয়েট এ মিনিট, আমি ছুঁয়েছি তোমাকে? এটাকে ছোঁয়া বলে না। আপনি ছাড়ুন তো, ছাড়ুন। আমার অনুমতি না নিয়ে একটুও ছোবেন না। স্টপ পরি, তোমাকে ইম্পর্টেন্ট কথা বলার আছে। পরি এবার শান্ত হয়ে গেল। কান দুটো যেন মুহূর্তেই উৎসুক হয়ে উঠল। কারণ এর আগেও এমন কথা বলেছে ইয়ান, তবে কি বলবে সেটা বলেনি আর। পরি মনে মনে বেশ আগ্রহ হলেও তা বাহিরে প্রকাশ করতে নারাজ। বলুন তাড়াতাড়ি, শীত লাগছে। সেদিনও না বললেন। কি যেন কথা আছে? সময় চলে যাচ্ছে না, বলা যাবে। কাল আমার সাথে যাবে তুমি, মনে আছে? হ্যাঁ, সময় চলে না। হ্যাঁ, সময় চলে না গেলেও আমি যাব। বিডিতে যাচ্ছি। কবে? থেকে যাব, বিডিতে ফিরবো না আর। নিজেই বলে ইম্পর্টেন্ট কথা, আবার নিজেই পাল্টি খায়। আজব লোক। লোকটা কি দিনে দিনে পরিবর্তন হওয়ার চেষ্টা করছে? কথার ভাঁজে কেমন মেজো চাচ্ছু ঘ্রাণ পায়। যাকে তা ভালো কথা। ব্যাডে বসে ইয়ানের কাজ দেখছে পুরি। সে রেডি। ইয়ান তাকে রেডি হতে বলে বাহিরে যায়। এখন ফিরে এসে তৈরি হচ্ছে।
আর পরি মুখে হাত দিয়ে সেটাই দেখছে। কিন্তু হঠাৎ ও ফিক করে হেসে দেয়। হাসিটা আরো প্রশস্ত হয় সময়ের তালে তালে। হোয়াট? পরি হাত দিয়ে ইয়ানকে অপেক্ষা করতে বলে হেসে নেয় আগে। নিজেকে কিছুটা সামনে নিয়ে হাসি মুখে বলে, আপনাদের দুই ভাইয়ের তো সেই মিল, বাবার সব দিক থেকেই এত এত মিল। হ্যাঁ মিল আছে অনেক কিছুর, বাট তুমি কিসের কথা বলছো? ইয়ান ব্যাডের উপর থেকে কালো লং কোট তুলে নিয়ে পড়তে পড়তে বলল। পরি ইয়ানের দিকে ঘুরে বসলো, তারপর ধীরে সুস্থে ঠোঁট কামড়ে হাস্যরসিক কণ্ঠে বলল। পরি খিলখিল করে হেসে উঠল আবারও। ইয়ানের দিকে তাকিয়ে সেই সব হিসাব মিলাতে ব্যস্ত ছিল এতক্ষণ পরি। তার কাছে ব্যাপারটা বেশ মজাদার। ইয়ান নিজের কাজ করছিল আর পরির কথা শুনছিল। এবার এগিয়ে সে পরির সামনে দাঁড়ালো। পরির অনেকটা অভ্যাস হয়ে গেছে ইয়ানের গম্ভীর কণ্ঠ। লোকটার কথার মাঝে গাম্ভীর্যের একটা ছাপ থাকে সব সময়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।